আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি 71। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 2। লেসন 2তে রয়েছে একটি পোয়েম, ও মি ও লাইফ, লিখেছেন আমেরিকান পোয়েট ওয়াল্ট হুইটম্যান। এটি হচ্ছে তোমাদের মেইন বইয়ের পোয়েমটি। এই কবিতার দুটি অংশ রয়েছে। প্রথম অংশে কবি নিজের অস্তিত্ব এবং অন্যান্য মানুষ সম্পর্কে জানতে খুবই উৎসাহী, এই জন্য তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন। তিনি অন্যান্য মানুষের সাথে নিজের কর্মকে তুলনা করেছেন এবং দ্বিতীয় অংশে প্রথম অংশের যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11-এ অনেকগুলো পোয়েম রয়েছে। আমি ইতিমধ্যেই ইউনিট 11-এর লেসন 1 বুকস, লেসন 2-তে রয়েছে টু মাদার্স রিমেম্বার্ড। এই পোয়েমগুলোর ভিডিও ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তোমরা যখন সেই পোয়েমগুলো পড়বে, অর্থাৎ বুকস তারপরে হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড, তখন আমার চ্যানেল ভিজিট করে সেই পোয়েমের ভিডিওগুলো দেখতে পারো। আমি পর্যায়ক্রমে বাকি যে পোয়েমগুলো রয়েছে সেই পোয়েমের ভিডিওগুলো আপলোড করব। প্রিয় শিক্ষার্থী, কবিতাটির বাংলা অর্থ সহ পড়ার পূর্বে তোমাদেরকে এই পোয়েমের ওয়ার্ডের মিনিংগুলো জানতে হবে। তোমরা যদি ওয়ার্ড মিনিংগুলো আগে পড়ে নাও তাহলে কবিতাটি পড়তে এবং কবিতাটির বাংলা অর্থ বুঝতে তোমাদের জন্য অনেক সহজ হবে। রিকার, পুনরায় মনে আসা। এন্ডলেস, অন্তহীন। ফেইথলেস, অবিশ্বাস। ফুলিশ, বোকা। ফরএভার, চিরতরে। রিপ্রোচ, তিরস্কার করা। আইডেন্টিটি, চেনা। ভেইনলি, নিরর্থকভাবে। ক্রেভ, কামনা করা। মিন, তুচ্ছ। স্ট্রাগল, সংগ্রাম। প্লডিং, অলস। সর্ডিড, নোংরা। কন্ট্রিবিউট, অবদান রাখা। ক্রাউড, ভিড়। এমটি, খালি। ইউজলেস, অকেজু। ইন্টারটুয়াইন্ড, জড়িয়ে যাওয়া। অ্যামিট, মধ্যে। এক্সেস্ট, বিদ্যমান থাকা। বার্স, কবিতার চরণ। তাহলে চলো আমরা কবিতাটি বাংলা অর্থ সহ পড়তে শুরু করি। ও মি ও লাইফ, হে আমি হে জীবন, লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। তিনি ছিলেন একজন আমেরিকান কবি। আমি আগেই বলেছি ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এবং এই কবিতার বাংলা থিম আলোচনা করেছি। তোমরা ইচ্ছা করলে সেই ক্লাসটি দেখে আসতে পারো। প্রকৃতপক্ষে এটি একটি অত্যন্ত কঠিন একটি কবিতা। এই কবিতাটি বাংলা অনুবাদ করলে যে অনুবাদটি আসে সেই অনুবাদের মাধ্যমে এই কবিতার ভাবার্থ বোঝা সম্ভব নয়। এই জন্য আমি আমার নিজের ভাষায় প্রতিটি লাইনের অর্থ আমি করেছি এবং প্রতিটি লাইনের ব্যাখ্যা প্রদান করেছি। ও মি ও লাইফ অব দি কোয়েশ্চনস অব দিস রিকরিং, হে আমি হে জীবন, এই প্রশ্নগুলো বারবার মনে আসে। কবি ওয়াল্ট হুইটম্যান তার কবিতার শুরুতেই দুইটি শব্দকে অ্যাড্রেস করেছেন, একটি হচ্ছে মি এবং অন্যটি হচ্ছে লাইফ। কবি নিজেকে এবং কবির জীবনকে অ্যাড্রেস করে প্রথম লাইনটি শুরু করেছেন। কবি এখানে নিজের সম্পর্কে এবং নিজের জীবন সম্পর্কে অত্যন্ত হতাশা প্রকাশ করেছেন এবং আবেগ প্রকাশ করেছেন। রিকারিং কোয়েশ্চনস বলতে কবি তার নিজের সম্পর্কে এবং তার জীবন সম্পর্কে এবং তার চারপাশের যে মানুষ রয়েছে সেই মানুষ সম্পর্কে তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিনি এই সকল প্রশ্নের উত্তর জানতে খুবই উৎসাহী। এই জন্য কবির মনের যে প্রশ্নগুলো রয়েছে, যেমন কবি কে, কবি কেন এই পৃথিবীতে এসেছেন, তার জীবনের অর্থ কী, তার চারপাশের যে মানুষ রয়েছে তারা কেন এত বোকা, এত নিষ্ঠুর, এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য তিনি বারবার চেষ্টা করছেন। প্রথম লাইনের মাধ্যমে কবি এই কথাটি বুঝিয়েছেন। তাহলে প্রথম লাইনের বাংলা ব্যাখ্যাটি হতে পারে এরকম। এই লাইনের মাধ্যমে কবি নিজের অস্তিত্ব ও জীবনের অর্থ নিয়ে প্রশ্ন তুলেছেন। কবির অস্তিত্ব ও জীবন নিয়ে নানা প্রশ্ন তার মনে বারবার পুনরাবৃত্ত হয়। তিনি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছেন। এই কবিতার দ্বিতীয় লাইনটি হচ্ছে অফ দি এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেথলেস, অফ দিস ফিল্ড উইথ দ্য ফুলিশ, চারপাশের অবিশ্বাসী মানুষের ঢল, বোকায় ভরে থাকা শহরগুলো। ফেথলেসের অর্থ হচ্ছে অবিশ্বাসী, যাদের মনে বিশ্বাস নেই। এন্ডলেস ট্রেন মানে হচ্ছে অন্তহীন ট্রেন বা অন্তহীন যাত্রা। এই অংশটির মাধ্যমে কবি বোঝাতে চাচ্ছেন কবির চারপাশে যে অসংখ্য মানুষের ঢল রয়েছে সেই মানুষগুলো মূলত ফেথলেস, মানে তাদের মনে বিশ্বাস নেই এবং তারা সবসময় নিজেদের মতো করে চলে। তারা সবসময় ভুল পথে চালিত হয়
এই লাইনের দ্বিতীয় অংশে রয়েছে অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। অন্যদিকে শহরে যারা বসবাস করে তারা হচ্ছে মূলত বোকা বা মূর্খ, তাদের মনে অজ্ঞতা রয়েছে। তার মানে হচ্ছে কবির চারপাশে যে অসংখ্য মানুষের ঢল রয়েছে তারা মূলত অবিশ্বাসী এবং ফুলিশ, বোকা। অফ মাইসেলফ ফরএভার রিপ্রোচিং মাইসেলফ, আমি চিরকাল নিজেকে দোষ দেই। ফর হো মোর ফুলিশ দেন আই অ্যান্ড হো মোর ফেথলেস, কারণ আমার চেয়ে বেশি বোকা আর কে, আমার চেয়ে বেশি অবিশ্বাসী আর কে। এই লাইনের মাধ্যমে কবি নিজেকে তিরস্কার করছেন। তিনি দেখছেন কবির সমাজের মানুষ যেমন ভুল পথে চালিত হচ্ছে, তারা যেমন ভুল করছে, কবির মধ্যেও এরকম অসংখ্য ভুল রয়েছে। এই জন্য তিনি নিজেকে তিরস্কার করছেন এবং দোষারোপ করছেন, অন্যান্য মানুষের চেয়ে নিজেকে বেশি দোষী মনে করছেন। এই জন্য তিনি প্রশ্ন রেখেছেন যে কবির চেয়ে বোকা এবং অবিশ্বাসী মানুষ এই পৃথিবীতে আর কেউ কি আছে? এই লাইনের বাংলা বিশ্লেষণ হতে পারে এরকম: এই লাইনটি আত্মসমালোচনা এবং আত্মদ্বন্দ্বে ভরা। এখানে কবি নিজের মনেই বলছেন, আমি অন্যদের দোষ দিলেও সবচেয়ে বেশি দোষ আমার নিজের, কেননা আমি নিজেও মূর্খ, আমি নিজেও অনাস্থায় ভরা, আমি নিজেও পথহীন। সুতরাং অন্যদের দোষ দিয়ে লাভ কি? আমি নিজেই তো অপরাধী। অফ আইস দ্যাট vainly crave the light of the object's mean struggle ever renewed, যে চোখগুলো ব্যর্থভাবে আলো কামনা করে, তুচ্ছ বস্তুর প্রতি আকর্ষণ, বারবার একই জিনিসের জন্য সংগ্রাম। এই লাইনে আইস বলতে কবি মানুষের মনের চোখকে বুঝিয়েছেন, আর লাইট বলতে এখানে সত্যের অনুসন্ধানকে বুঝিয়েছেন। কবি এই অংশটুকুর মাধ্যমে বোঝাতে চেয়েছেন মানুষ বারবার ভুল করছে। কিছু কিছু মানুষ রয়েছে যারা সত্যের অনুসন্ধান করতে চায়, ভালো পথে চলতে চায়, কিন্তু তারা যতটুকু চেষ্টা করে ততটুকু তাদের জন্য যথেষ্ট নয়। অফ দ্য অবজেক্টস মিন বলতে এই পৃথিবীর অর্থহীন জিনিসগুলোকে বোঝানো হয়েছে, যেমন নাম, যশ, খ্যাতি, টাকা, অহংকার। অ্যাকচুয়ালি এগুলো মানুষের জীবনের মূল উদ্দেশ্য নয়, তারপরেও মানুষ এগুলোর পিছনেই অবিরাম ছুটে চলছে। অফ দ্য স্ট্রাগল ইভার রিনিউড বলতে মানুষের জীবনের অবিরাম সংগ্রামকে বোঝানো হয়েছে। এই লাইনের বাংলা বিশ্লেষণটি আমরা এখন দেখব। এই লাইনে কবি মানুষের আন্তরিক চাহিদা আর বাস্তব জীবনের হতাশা তুলে ধরেছেন। মানুষ ভালো কিছু চায়, আলো, সত্য, শান্তি, কিন্তু সে নিজেই ভুল পথে ছুটে এবং জীবন তাকে বারবার এক অর্থহীন চক্রে ফেলে দেয়। সেই চক্র থেকে মানুষ ওঠার চেষ্টা করছে, কিন্তু সেই প্রচেষ্টা যথেষ্ট নয়। অফ দ্য পোর রেজাল্টস অফ অল অফ দ্য পোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, চারপাশে ক্লান্ত এবং নোংরা মানুষের ভিড়, আমি নিজেও জড়িয়ে গেছি এই অর্থহীন জীবনের স্রোতে। অফ দ্য পোর রেজাল্টস অফ অল, এই অংশটি দিয়ে কবি বোঝাতে চাচ্ছেন জীবন যত বড় স্বপ্নে ভরা থাকুক না কেন, বাস্তবে ফলাফল হতাশাজনক। অফ দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউড আই সি অ্যারাউন্ড মি, এখানে প্লোডিং বলতে হচ্ছে অলস মানুষদেরকে বোঝানো হয়েছে এবং সর্ডিড বলতে হচ্ছে নোংরা এবং নিচু মনের মানুষদেরকে বোঝানো হয়েছে। এই অংশটি দিয়ে কবি বুঝিয়েছেন কবির চারপাশে অসংখ্য মানুষ দেখছেন যারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে, যারা মূলত অলস, কর্মবিমুখ, তারা কাজ করতে চায় না এবং তারা নিচু মনের মানুষ, তারা নোংরা মনের মানুষ। চলো আমরা বাংলা বিশ্লেষণটি দেখি। এই লাইনে কবি তার জীবন অভিজ্ঞতা থেকে হতাশার চূড়ান্ত রূপ তুলে ধরেছেন, যেখানে তিনি দেখছেন সাধারণ মানুষের জীবন শুধু ক্লান্তিকর, স্বার্থপর ও ফাঁপা। জীবনের গভীর মানে খোঁজার চেষ্টা নেই, শুধু টিকে থাকার প্রবল চেষ্টা। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টারটুইন্ড, অন্যদের ফাঁকা আর অকাজে কেটে যাওয়া বছরগুলোর মতো আমি নিজেও তাতে জড়িয়ে গেছি। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট বলতে মানুষ তার চারপাশে তার মূল্যবান সময়টি অর্থহীনভাবে ব্যয় করছে। যে সময়টি তাদের জন্য অত্যন্ত মূল্যবান তারা সেই সময়টি অপচয় করছে, ভালো কাজে লাগাচ্ছে না। কবি বলছেন আমি তাদের মতো আমি নিজেও আমার মূল্যবান সময়টি ব্যয় করছি, আমি তাদের সাথে জড়িয়ে গেছি। কবি সহ তার চারপাশের যে মানুষ রয়েছে তারা সবাই তাদের মূল্যবান সময়টা অলসভাবে পার করছে। এই লাইনে কবি বোঝাচ্ছেন তিনি শুধু সমাজকে নয়, নিজেকেও সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কারণ
এখানে নিজেকে দায়ী করে নেওয়া এবং নিজের ভেতরের সত্যিকার অবস্থানটা স্বীকার করার সাহস দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি তাই কবির আশেপাশের মানুষ যেমন দোষী, কবি নিজেও সেরকম দোষী। এরপরের লাইনে কবি একটি প্রশ্ন করেছেন, দ্য কোয়েশ্চন ও মি সো স্যাড রিকারিং, হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ। হে আমি, খুবই বিষণ্ণ এই প্রশ্ন বারবার মনে জাগে, এইসবের মাঝে আমার জীবনের ভালো কিছু আছে? তার মানে হচ্ছে কবি এতক্ষণ তার নিজের জীবন, অন্যান্য মানুষের জীবনের বিচিত্রতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন, কারণ তার আশেপাশের সব মানুষই বিশ্বাসহীন, মূল্যহীন, অলস, বোকা, মূর্খ। এই যে এত সব হতাশা, দুঃখ, কষ্ট নিয়ে কবি বেঁচে আছেন, এগুলোর মধ্যেও ভালো কিছু আছে কি? এই প্রশ্নের মাধ্যমে কবি সেটাই জানতে চেয়েছেন। চলো আমরা বাংলা ব্যাখ্যাটি দেখি। এই লাইনটির মাধ্যমে কবি নিজেকে একটি প্রশ্ন করেছেন এবং আত্ম অনুসন্ধান করার চেষ্টা করেছেন। কবি হতাশা, অন্ধকার, অর্থহীনতা দেখে প্রশ্ন করেন, এই সব বোকামি, নোংরামি এবং মূর্খতার মাঝেও ভালো কিছু করার আছে কিনা। কবি তার পরের লাইনেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। চলো আমরা সেই প্রশ্নের উত্তরটি দেখি। কবির উত্তরটি হচ্ছে, অ্যান্সার দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান আইডেন্টিটি। উত্তর, তুমি আছো, জীবন আছে, তোমার অস্তিত্ব আছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স। একটি শক্তিশালী নাটক চলছে আর সেই নাটকে তুমিও একটি পংক্তি যোগ করতে পারো। কবি এতক্ষণ যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরটি অনেক সুন্দরভাবে দিয়েছেন এবং মূল্যবান। কবি প্রথম লাইনে বলছেন, তুমি এখনও বেঁচে আছো, তোমার জীবন বিদ্যমান, তোমার অস্তিত্ব বিদ্যমান, তোমার একটি পরিচিতি আছে। বেঁচে থাকার জন্য এতটুকুই যথেষ্ট। তারপরের লাইনে বলছেন, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স। প্লে বলতে হচ্ছে মানুষের জীবন চক্রকে বুঝিয়েছেন, এই পৃথিবীর জীবনটাকে বুঝিয়েছেন, এবং ভার্স বলতে হচ্ছে মানুষের কাজকে বুঝিয়েছেন। কবি বলছেন, তুমি যে এখনও বেঁচে আছো, তোমার জীবনের যে অস্তিত্ব রয়েছে, তোমার যে একটা পরিচিতি রয়েছে, এটাই তোমার জন্য যথেষ্ট, এবং তুমি তোমার ভালো কাজের মাধ্যমে এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারো। এই লাইনগুলোর মাধ্যমে কবি তার নিজের এবং আমাদের জীবনের মূল অর্থ ও আশা দেখিয়ে দিয়েছেন। তিনি বলেন, জীবন কঠিন হতেই পারে, কিন্তু তুমি যে বেঁচে আছো, তোমার অস্তিত্ব আছে, এটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। তুমি আছো বলেই তো তোমার জীবন অর্থপূর্ণ। তোমার কাজ, তোমার চিন্তা এই বিশাল নাটকে একটি গুরুত্বপূর্ণ অংশ হতে। তোমার যে ভালো কাজগুলো রয়েছে, এই কাজগুলো তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি আমার পরের ক্লাসে এই কবিতার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।